হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে এবং প্রশ্ন উত্তরগুলো আজকে যেগুলো আলোচনা করব সেগুলো কিন্তু যে বলবো না খুব একটা ইজি বা খুব একটা কঠিন তাও না, বাট যেগুলো পরীক্ষায় আসে সেই টাইপের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাস। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো এখন একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আজকের এই ক্লাসে আমরা এই এমসিকিউগুলো আলোচনা করব তা নয়, কারণ এমসিকিউগুলোর ডিটেলসে আলোচনা করব। কারণ আমরা যদি ডিটেলসে আলোচনা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোথায় প্রবলেমটা হচ্ছে বা কী কারণে এই অ্যান্সারটা হলো। একাধিক ব্যাপার রয়েছে যেটার মধ্যে। তার আগে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা, যারা আমাদের মক টেস্ট ব্যাচ, যারা অনেক দিন ধরে বলছে যে মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা মক টেস্ট ব্যাচের জন্য যারা রয়েছো অ্যাক্টিভ হতে চাইছো, তো তারা জয়েন করতে পারো আমাদের মক টেস্ট ব্যাচে। কন্ট্যাক্ট নাম্বার দেখো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে 7001946335। কী বললাম নাম্বারটা? 7001946335। মক টেস্ট ব্যাচে তোমরা জয়েন করতে পারো। দেখো এই মক টেস্ট ব্যাচটা নেওয়ার ফলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, কারণ আমরা যখন মক টেস্ট ব্যাচে প্রশ্নগুলো দিই এবং প্রশ্নগুলো আমরা ওএমআর প্রোভাইড করে দিই, অথবা আমাদের অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও তোমরা এক্সাম দিতে পারবে এবং যেখানে টাইম সেট করা থাকবে সেই টাইমের মধ্যে তোমাকে এক্সামটা দিতে হবে। দেন তুমি যেমন ঠিক পরীক্ষায় র্যাঙ্ক আসে ঠিক তেমনই তোমার ওখানে র্যাঙ্ক দেখাবে এবং তুমি কটা ভুল করেছো, কোথায় নেগেটিভ হয়েছে, তুমি কটা আনঅ্যাটেম্প্ট মানে কোনটা ছেড়ে দিয়েছো, সব কিছু ওখানে দেখতে পারবে অ্যাপের মাধ্যমে এক্সাম দিলে। এবং তুমি যদি চাও মক টেস্টটা আমরা ওএমআরের মাধ্যমে দিব, তো তোমরা ওএমআরের মাধ্যমেও দিতে পারো এবং ওএমআরের মাধ্যমে মক টেস্টটা দেওয়ার পর তোমরা আমাদেরকে পার্সোনালি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে সেট করবে, দেন আমরা তোমাদেরকে মার্কস জানিয়ে দেবো। তো যারা চাইছো প্র্যাকটিস করতে, ফিস একদম কম, সবার থেকে কম, ঠিক আছে? মাত্র 199 টাকার মধ্যে মক টেস্ট ব্যাচের ফিস কিন্তু রয়েছে। তো যারা জয়েন করতে চাইছো এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এবং এই ব্যাচে আমরা টোটাল প্রায় শর্ট মক টেস্ট নেবো এবং বড় মক টেস্ট নেবো, চ্যাপ্টার ধরে নেবো এবং টোটাল যে ফুল লেন্থ মক টেস্ট কিন্তু নেওয়া হবে মাত্র 199 মধ্যে। তো যারা জয়েন করতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এরপর দেখো আমরা আসছি প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আর হ্যাঁ, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিচের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, পত্র এবং ফলমোচন রোধ করে কোন হরমোন? টোটাল 4টা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ, জিববেরেলিন, কাইনিন, ইথিলিন এবং হচ্ছে অক্সিন। এবার তোমাদের কাছে যেটা সঠিক প্রশ্নের উত্তরটা মানে যেটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে সেটা তোমরা নিচের কমেন্টে অবশ্যই খুব তাড়াতাড়ি জানাও, দেন আমি অ্যান্সারটা বলবো। এবং তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে। প্রথমে ধরো 1-এর দাগের এটা সঠিক হলো, 1-এর দাগের এটা, 2-এর দাগের বিটা সঠিক হলে বি, 3-এর দাগের সি, এভাবে কিন্তু প্রত্যেকে নিচের কমেন্টে অ্যান্সার জানাবে। এবং অবশ্যই তুমি কত মার্কস পাচ্ছ মানে তুমি কতগুলো ঠিক করেছো সেই হিসাবে তুমি কত মার্কস পাচ্ছ সেটাও কিন্তু নিচের কমেন্টে জানিয়ে যাবে। চলো কোশ্চেনটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পত্র এবং ফলমোচন রোধ করে কোন হরমোন? জিববেরেলিন রয়েছে, কাইনিন রয়েছে, ইথিলিন রয়েছে এবং অক্সি রয়েছে। প্রথম দেখো আমরা জিববেরেলিনের কাজগুলো যদি দেখি, তো জিববেরেলিনের প্রধান যে উপাদান সেগুলো প্রত্যেকে জানা যায়। জিববেরেলিনের প্রধান উপাদান হচ্ছে কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিনটে নিয়ে কিন্তু জিববেরেলিন হরমোন গঠিত হয়, তাই তো? এবং জিববেরেলিনের যদি আমরা রাসায়নিক গঠনটা দেখি তাহলে কী হয় বলো তো? C19H22, এটা কিন্তু মনে রাখবে, C19H22O6। এখানেতে তোমার অক্সিজেন থাকছে 6টা, হাইড্রোজেন থাকছে 22টা এবং কার্বন থাকছে 19টা। এবং এটা প্রথম আবিষ্কার করেছিল বা লক্ষ্য করেছিল বিজ্ঞানী কুরোসাওয়া। কে বললাম? বিজ্ঞানী কুরোসাওয়া প্রথম এটা লক্ষ্য করেছিল একটা ছত্রাকটার নাম ছিল জিববেরেলা ফুজিকোরিন ছত্রাক, ঠিক আছে? এটা হচ্ছে জিববেরেলিনের পুরো ব্যাপার। এবার আমরা জিববেরেলিনের কাজগুলো জানবো। জিববেরেলিন কী কাজ করে? জিববেরেলিন যদি আমরা কাজের দিকে তাকাই, জিববেরেলিন দেখবে মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। কী করে না? মুকুল এবং বীজের যে সুপ্ত দশা রয়েছে সেই সুপ্ত দশা ভাঙতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? এটা প্রত্যেকে জানো। তাহলে মুকুল বীজের সুপ্ততা ভঙ্গ করতে কে সাহায্য করে না? জিববেরেলিন কিন্তু মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। তারপর জিববেরেলিন আর কি কাজ রয়েছে? জিববেরেলিন হচ্ছে ফলের বৃদ্ধি ঘটায়। কি ঘটায় না? ফলের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? ফলের বৃদ্ধি ঘটায়। আর কি করে জিববেরেলিন হচ্ছে পরমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তাহলে কী করে? মুকুল বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে, ফলের বৃদ্ধি ঘটায়, পরমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তাহলে জিববেরেলিন কিন্তু পত্র ফলমোচন রোধ করে, এটার মধ্যে জিববেরেলিনের কাজ কিন্তু আসছে না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো আমাদের পেয়েছি কি না? কাইনিন। তারপর দেখো কাইনিন। এবার কাইনিনের যদি আমরা কাজটা দেখি, কাইনিন
কাইনিন হচ্ছে এক কথায় কাইনিনকে আমরা সাইটোকাইনিনও বলে থাকি। কাইনিনটা হচ্ছে ফাইটোকাইনিনই, ঠিক আছে, মানে ফাইটোকাইনিন বা কাইনিন সেমই। এবং মনে রাখবে কাইনিনে কিন্তু নাইট্রোজেন থাকে। কাইনিনের যে সংকেত আমরা লক্ষ্য করি C10H9 এবং এখানে তোমার হচ্ছে যে N5, মানে নাইট্রোজেন থাকছে 5টা এবং অক্সিজেন থাকছে একটা, ঠিক আছে, নাইট্রোজেন থাকছে 5টা, N5 আর হচ্ছে কি O। এটা হচ্ছে কাইনিনের সংকেত। এবার কাইনিনের কাজগুলো কি না, কাইনিন হচ্ছে কোষ বিভাজন ঘটায়। কি করে না, কাইনিন হচ্ছে কোষ বিভাজন ঘটায়। কাইনিনের কাজগুলো জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট কাইনিনের কাজগুলো, যেগুলো পরীক্ষা দিতে পারে। কোষ বিভাজন করতে সাহায্য করে কাইনিন। আর কি করে না, পত্রমোচন বিলম্বিত করা, ঠিক আছে, কারণ সাইটোকাইনিন যখনই আমি পাতার মধ্যে দেবো, কি বলছি, সাইটোকাইনিন হরমোনটা যখন আমি পাতার মধ্যে দেবো, সেই পাতাটা না খুব তাড়াতাড়ি ঝরে পড়বে না, কারণ পাতার যে ক্লোরোফিল, কারণ আমরা প্রত্যেকে জানি ক্লোরোফিল কী করে, গাছকে পাতাকে সবুজ রাখে, সেই ক্লোরোফিলটাকে নষ্ট হতে দেয় না হচ্ছে কাইনিন। এই জন্য কাইনিনকে আমরা বলছি কি যে এরা পত্রমোচন বিলম্বিত করতে সাহায্য করে, এবং যার ফলে গাছটা অনেকদিন ধরে সবুজ থাকে। তাহলে কাইনিনের মধ্যেও কিন্তু কাজটা পড়লো না। নেক্সট দেখো রয়েছে, তাহলে আমাদের প্রথম দুটো দেখো বাদ হলে, এবার তোমরা প্রথমে যেগুলো জানো যে এগুলোর কাজ আমরা জানি, তাহলে এগুলোর মধ্যে পড়ছে না, তার মানে প্রথম দুটো 5 চলে গেল। তাহলে এখন এই দুটোর মধ্যে তোমাকে চয়েস করতে হবে। এবার ইথিলিন, এবার ইথিলিনের কাজ তোমরা প্রত্যেকে জানো ইথিলিন কী কাজ করে বা না করে। ইথিলিনের কাজগুলো তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানো যে ইথিলিনের কাজটা কি, এটা আমি বলবো না। তারপর দেখবো কি অক্সিন। এবার অক্সিন কিন্তু, অক্সিনের যদি আমরা দেখি যে অক্সিন কিন্তু কৃত্রিম অক্সিন যদি প্রয়োগ করা হয়, কৃত্রিম অক্সিন যদি প্রয়োগ করা হয়, তাহলে দেখবে কচি ফল, মানে গাছের মধ্যে থাকা কচি ফল ঝরবে না, ঠিক আছে, গাছের মুকুল ঝরবে না। আম গাছের যখন মুকুল আসে তখন যদি কৃত্রিম অক্সিন স্প্রে করে দেয়, তাহলে ওই গাছের ফল কোনোদিন ঝরে পড়ে না। তাহলে কে সাহায্য করলো ফল মোচন এবং পত্র মোচনে, না এটা হচ্ছে কৃত্রিম অক্সিন বা অক্সিন। তাহলে এখানে যেহেতু অক্সিনটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে অক্সিন। নেক্সট প্রশ্ন, হরমোন এক ধরনের ভৌত সমন্বয়ক, রাসায়নিক সমন্বয়ক, উৎসেচক নাকি ভিটামিন? এবার আমরা এটা সম্পর্কে জেনে নেব। দেখো প্রথমত হরমোন তো ভিটামিন এটা আমরা নয়, আমরা জানি যে হরমোন কোনোদিনই ভিটামিন হবে না। এবার আমাদের মধ্যে একটা কনফিউশন লাগতে পারে এই তিনটেকে নিয়ে, যে হরমোন কি তাহলে ভৌত সমন্বয়ক নাকি যারা জানো না, যারা জানো তারা খুব ইজিলি বলতে পারবে যে হরমোন একটা কি, হরমোন হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে খ, যে রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে। তো হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক আমরা বলে থাকি, ঠিক আছে, হরমোনকে আমরা কেন রাসায়নিক সমন্বয়ক বলে থাকি। যদি আমরা হরমোনের সম্পর্কে জানতে চাই, আমরা কি জানি যে হরমোন একটা নির্দিষ্ট লক্ষ্যকোষে উৎপন্ন হয়, তারপর কি না, তারপর হচ্ছে সে তার যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলোকে লক্ষ্যকোষে বাহিত হয়ে হয়ে কাজগুলোকে কমপ্লিট করছে, বা কাজগুলোকে কিন্তু তার যা কাজ রয়েছে সেগুলোকে সে সম্পূর্ণ করছে, ঠিক আছে। এই জন্য আমরা কি বলছি, হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক বার্তাবহ, ঠিক আছে। এবার যদি আমরা হরমোনের সংজ্ঞাটা যদি একটু ভালো করে দেখি, যে হরমোন অ্যাকচুয়ালি কাকে বলছে, ঠিক আছে, বা হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা যদি আরও কারণ করি, তাহলে কি বলতো বলবো যে হরমোন হচ্ছে কোষে কোষে, মানে যে মানে কোষগুলো রয়েছে আর কি, একটা কোষের সঙ্গে একটা কোষের রাসায়নিক সংযোগ স্থাপন করে। কি করে না, একটা কোষের সঙ্গে অপর একটা কোষের রাসায়নিক সংযোগ স্থাপন করে। এছাড়াও আমাদের যে জননগ্রন্থির বৃদ্ধি, জননগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে হরমোন। এই জন্য হরমোনকে আমরা কী বলে থাকি না, রাসায়নিক সমন্বয়ক কিন্তু বলে থাকি। নেক্সট প্রশ্ন আসছি, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? এটা নিয়ে প্রত্যেকের মনে একটু ডাউট থাকতে পারে। 4টা অপশন দেখতে পাচ্ছ, থাইরয়েড রয়েছে, পিটুইটারি রয়েছে, অগ্নাশয় রয়েছে, অ্যাড্রিনাল রয়েছে। এবার প্রভুগ্রন্থি আছে আর প্রভুর প্রভুগ্রন্থি আছে, এটা নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা কনফিউশন হচ্ছে যে প্রভুগ্রন্থি কাকে বলবো আর প্রভুর প্রভুগ্রন্থি কাকে বলবো। চলো এটা নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো আমরা যখন বলবো প্রভুগ্রন্থি তখন বলবো পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলবো। কারণ কি না, পিটুইটারি গ্রন্থি হচ্ছে কি করে জানো, অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে। কি বললাম, অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। কিন্তু থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল এরা কি করে, এরা অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে না, এরা নিজ নিজ গ্রন্থিগুলোর থেকেই নিজ নিজ হরমোনগুলোকে ক্ষরণ করছে। কিন্তু পিটুইটারি ছাড়া, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলো যদি সাহায্য না করতো, তাহলে থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি কাজ করতে পারতো না। পিটুইটারি এদিকে সাহায্য করবে, তবেই থাইরয়েড গ্রন্থি কী করবে, কাজ করা শুরু করবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি দেখাই যে পিটুইটারি গ্রন্থি কীভাবে তোমাদের মানে কীভাবে এখানেতে সাহায্য করছে, ঠিক আছে। এবার দেখো পিটুইটারির উপর একটা গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে বলতো হাইপোথ্যালামাস। কি বললাম, হাইপোথ্যালামাস, ঠিক আছে। এই হাইপোথ্যালামাস হচ্ছে কি বলতো, এই হাইপোথ্যালামাস হচ্ছে আবার পিটুইটারির উপরে গ্রন্থি। এই হাইপোথ্যালামাস কি করে, পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আবার এই পিটুইটারি বাদ বাকি অন্যান্য হরমোনগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই জন্য বলে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার পিটুইটারি থেকে যে যে হরমোন ক্ষরিত হয় তার মধ্যে কয়েকটা হরমোন আমি নাম বলছি। যেমন ধরো পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে এসিটিএইচ। এই এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে কি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন।
পিটুইটারি থেকে খরিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কী করে জানো? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। কী করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। এবার থাইরয়েড গ্রন্থি থেকে যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখনই দেখো তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হলো কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কী করছে না থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে যে তুই থাইরক্সিন হরমোন ক্ষরণ করবি। ঠিক আছে, তাহলে দেখো পিটুইটারি গ্রন্থিকে খরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাকে নিয়ন্ত্রণ করলো? থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করলো। এই জন্য বলা হচ্ছে কি পিটুইটারিকে প্রভুগ্রন্থি। ঠিক আছে, নেক্সটে বলছে কোন হরমোন রক্ত শর্করা কমায়? এবার রক্ত শর্করা কমায় কোন হরমোন? তোমাদের কাছে একটা প্রশ্ন যদি দিই তোমরা অ্যান্সারটাকে বলো, দেন আমি অ্যান্সারটাকে বলছি। নেক্সট আমি অ্যান্সারটা বলছি। এবার রক্ত শর্করা যখনই আসবো তখন আমরা কোথায় আসবো না ইনসুলিনের দিকে হাত বাড়াবো। দেখো এখানে 4টা অপশন রয়েছে, গ্লুকাগন রয়েছে, ইনসুলিন রয়েছে, থাইরক্সিন রয়েছে এবং থাইরোক্যালসিটোনিন রয়েছে। এবার দেখো আমরা কি জানি এই গ্লুকাগন, ইনসুলিন এই হরমোনগুলো কত্তে ঘুরিত হয়? আমরা যদি অগ্নাশয়ের দিকে লক্ষ্য করি, অগ্নাশয়কে আমরা কী গ্রন্থি বলে থাকি? অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি। কী বলে থাকি? অগ্নাশয়কে আমরা বলে থাকি মিশ্র গ্রন্থি। এই অগ্নাশয়ের কোষ রয়েছে, কী রয়েছে? অগ্নাশয়ের কোষ রয়েছে। কোষগুলোর নাম কি? বিটা কোষ, আলফা কোষ আর হচ্ছে কি ডেল্টা কোষ। কী বললাম? 3টে কোষ রয়েছে অগ্নাশয়ের, বিটা কোষ, আলফা কোষ আর ডেল্টা কোষ। মনে রাখবে কিন্তু এই বিটা কোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, আলফা কোষ থেকে খরিত হচ্ছে কি? গ্লুকাগন। কি বললাম? বিটা কোষ থেকে খরিত হচ্ছে কি না ইনসুলিন, আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে, মনে রাখবে। আর যে ডেল্টা কোষ রয়েছে, ডেল্টা কোষ থেকে খরিত হচ্ছে সোমাটোস্টেটিন হরমোন। ঠিক আছে, সোমাটোস্টেটিন হরমোন খরিত হচ্ছে কোথা থেকে বললাম? ডেল্টা কোষ থেকে। এরপর দেখো আমরা বলছি রক্তের শর্করাটা কমায় কে? চলো আমরা এবার ইনসুলিনের কাজগুলো একটু জেনে নিই যে ইনসুলিন কী কী কাজ করে। না ইনসুলিন হচ্ছে কোষপর্দার ভেদ্যতাটাকে বৃদ্ধি করে। কী বললাম? কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে, পেশি কোষে গ্লুকোজ শোষণের হার বাড়ায়। ঠিক আছে, তারপর কী করে না গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। তাহলে যদি এখানে আরেকটা কোশ্চেন দেয় যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে কোন হরমোন? না এটা হবে ইনসুলিন। ঠিক আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষের হার বৃদ্ধি করে কে? না সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, সেটা হচ্ছে কে? না ইনসুলিন। ঠিক আছে, আচ্ছা ইনসুলিনের নেক্সট কাজ কী রয়েছে? না ইনসুলিনের নেক্সট কাজ হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের ফলে কী হয় না প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের ফলে কী হয় দেখো না যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কী হয় জানো? যকৃতে একটা প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়াটার নাম কি বললাম? নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। ঠিক আছে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। ঠিক আছে, এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াতে প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। কী হয় না প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পায়। কী হয় না কেন রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পায়? তাহলে ভালো কোশ্চেন রাখো না নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে কী হয় প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় এবং এই গ্লুকোজটা তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ বেড়ে যায় মানে কি? রক্তের শর্করাটা বেড়ে যাচ্ছে। ভালো করে বোঝো, গ্লুকোজ বাড়া মানে গ্লুকোজটা একটা শর্করা, তাহলে গ্লুকোজ বাড়া মানে শর্করা বেড়ে যাচ্ছে। প্রোটিন ফ্যাটটা ভেঙে গিয়ে কী করছে? শর্করা তৈরি করছে যকৃতে, যেই প্রক্রিয়াটা নিওগ্লুকোজেনেসিসের মাধ্যমে ঘটছে। ঠিক আছে, ফলে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল। এবার কি করে দেখো ইনসুলিন হরমোনটা ওটাই বাধা দিয়ে দেয়। ইনসুলিন হরমোনটা ওটাই বাধা দিয়ে দেয়, অর্থাৎ ওর প্রতিবন্ধক মানে ওর বিপরীতে কাজ করে, যার ফলে রক্তের শর্করার পরিমাণটা বাড়তে পারে না। রক্তের শর্করার পরিমাণ কমাইকে রাইট অ্যান্সার হচ্ছে কি ইনসুলিন। নেক্সট প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনটির নাম কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, ভার্নালিন, ডরমিন, ফ্লোরিজেন এবং রাইজোক্যালিন। দেখো রাইজোক্যালিন সম্পর্কে অবগত আমি নয়। আচ্ছা ফ্লোরিজেন, ডরমিন এবং ভার্নিন, এই 3টের মধ্যে যে কোনো একটা আমাদের প্রত্যেকের সন্দেহ হতে পারে। এবার চলো আমরা ফ্লোরিজেন একটি কি প্রকল্পিত উদ্ভিদ হরমোন, আমরা অনেকেই জানি। এবং এই ফ্লোরিজেন কী করে না ফুল ফোটাতে সাহায্য করে। এবার ফ্লোরিজেন কীভাবে ফুল ফোটাতে সাহায্য করে এটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, যেখানে একটা হরমোনের নাম অবশ্যই হতে ভার্নালিন। কিন্তু ভার্নালিন অনেক বিজ্ঞানী বলে থাকেন যে ভার্নালিন নাকি ফ্লোরিজেনকে উদ্দীপিত করছে যে ফুল ফোটাতে হবে। ভার্নালিন কী করছে? ফ্লোরিজেনকে উদ্দীপিত করছে যে ফুল ফোটাতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু এখানেতে ফ্লোরিজেন ফুল ফোটাতে পারছে। যদি ভার্নালিন উদ্দীপিত না করতো তাহলে কিন্তু ফ্লোরিজেন কী করতো না ফুল ফোটাতে পারতো না। ঠিক আছে, তাহলে ভার্নালিন একটা প্রকল্পিত উদ্ভিদ হরমোন। যেই হরমোনটা কী করছে দেখো না ফ্লোরিজেনকে সক্রিয় করে দিচ্ছে। কী করছে? ফ্লোরিজেনকে সক্রিয় করছে এবং পুষ্পমুকুলটাকে কার্যকরী করছে, কারণ আমরা জানি পুষ্পকুল থেকে ফুল সৃষ্টি হয়, তাহলে পুষ্পকুল কার্যকরী হচ্ছে এবং ফুল তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন, একটি লোকাল হরমোনের নাম কি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, থাইরক্সিন রয়েছে, অ্যাডিনাইন রয়েছে,
টেস্টোস্টেরন রয়েছে এবং ইনসুলিন রয়েছে। তো ইনসুলিনের কাজগুলো আমি আগেই বলেছি, যারা খাতা পেন বের করেছো লিখে নিয়েছো। এবার দেখো থাইরক্সিন হরমোন সম্পর্কে একটু বলে দিই। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, তাই তো আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, তোমরা যদি পারো নিচের কমেন্টে তাড়াতাড়ি করে, এখনই তাড়াতাড়ি করে থাইরক্সিনের দুটো কাজ বলো তো দেখি। যারা যারা ভিডিওটা দেখছো নিচের কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে দেখি কে কটা থাইরক্সিনের কাজ সম্পর্কে জানো। আগে লিখে দাও, ছোটো করে লিখে দাও, বাংলায় লিখো, ইংলিশে লেখো, লিখে দাও যে আমি থাইরক্সিনের এই কাজ দুটো জানি। ঠিক আছে, তোমরা লেখো, তারপর আমি বলছি। দেখো থাইরক্সিন হচ্ছে বিভিন্ন প্রকার বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। কি করে? বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। এবার দেখো বিপাকীয় কার্য যেমন কি না, কেপস্টকের সক্রিয়তা বৃদ্ধি করা, অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করা, যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। তাহলে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করছে কে? এই একটু আগে বলা হলো কোন প্রক্রিয়া ঘটে, সেটা নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে কে? এই থাইরক্সিন কিন্তু সাহায্য করে। এছাড়াও সব থেকে বড় ব্যাপার যে বিএমআরের হ্রাস বৃদ্ধি মানে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণও সাহায্য করছে থাইরক্সিন। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতেও সাহায্য করছে কিন্তু থাইরক্সিন, এবং হৃদস্পন্দন বৃদ্ধিতেও সাহায্য করছে থাইরক্সিন। তাহলে থাইরক্সিনের সব কিছু আমরা জানলাম। এবার হচ্ছে জানবো ব্যাঙাচি রূপান্তর, ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর কে সাহায্য করে? এটাও কিন্তু থাইরক্সিন সাহায্য করে। ঠিক আছে, অ্যাডিনাইন সম্পর্কে তো কিছু বলার নেই, তোমরা জানো অ্যাডিনাইন হচ্ছে কি না অ্যাডেনাল গ্রন্থিকে খরিত হয়। এবার অ্যাডেনাল গ্রন্থি কোথায় থাকে আমরা জানি না, অ্যাডেনাল গ্রন্থি দেখবে যে আমরা কিডনি লক্ষ্য করি, দেখবে কিডনিটা ঠিক এই পজিশনে, দেখবে কিডনিটা যদি এইভাবে থাকে আর কি, দেখবে দুটো ক্যাপসুলের মতো কিডনিগুলো দেখতে হয় আমাদের। তো এই কিডনির ঠিক মাথায় ক্যাপের মতো বা মাথায় টুপির মতো কি হয়, অ্যাডেনাল গ্রন্থিগুলো অবস্থান করে। এগুলো হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে যে কিডনি, তো কিডনির ঠিক এই মাথায় টুপির মতো যে অংশটা অবস্থান করছে সেটাকে আমরা কী বলছি? অ্যাডেনাল। এবার অ্যাডেনাল যখন খরিত হয় তখন কী হয় বলতো না, রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা এইগুলো কি হয় আমাদের এই হরমোনের কারণে কি হয়? বেড়ে যায়। এবং এই হরমোনকে এই জন্য কী বলা হয়? জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। এবার অ্যাডেনাল থেকে দুটো হরমোন নিঃসৃত, একটা হচ্ছে অ্যাডেনালিন, একটা হচ্ছে নর অ্যাডেনালিন। ঠিক আছে, কী বললাম? একটা হচ্ছে অ্যাডেনালিন, একটা হচ্ছে নর অ্যাডেনালিন। এছাড়া অ্যাডেনালিনের আরও কাজ রয়েছে, যেমন ধরো শ্বাসের ওপর প্রভাব ফেলতে পারে, অস্থিপেশির ওপর প্রভাব ফেলে, ত্বকের ওপর প্রভাব ফেলে, চোখের ওপর প্রভাব ফেলে। চোখের যে কুকুর, ঠিক আছে, কুকুর, বিড়াল, এদের অ্যারেক্টোরস কী বললাম? অ্যারেক্টোরিস পিলাই পেশির যে সংকোচন ঘটিয়ে কী করে? ত্বকের রোগগুলোকে খাড়া করে। কোন পেশি সংকোচন ঘটালে ত্বকের রং খাড়া হয়? না অ্যাডেনালিন অ্যারেক্টোরিস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে কুকুর, বিড়াল এদের ত্বকের রঙকে খাড়া করে। ঠিক আছে, এবার টেস্টোস্টেরন সম্পর্কে যদি বলি যে টেস্টোস্টেরনের কাজ কি, এটা তোমরা প্রত্যেকে জানো। টেস্টোস্টেরন কী করে না, পুরুষদের যে গলার স্বর ভারী হচ্ছে কেন? টেস্টোস্টেরনের কারণে। পুরুষদের যে গোপদাড়ি বেরোচ্ছে কেন? টেস্টোস্টেরন। এটা যদি মহিলাদের থাকতো তাহলে মহিলাদেরও কিন্তু গোপদাড়ি বেরোতো, কিন্তু মহিলাদের থাকে না, পুরুষদের কিন্তু থাকে। ঠিক আছে, এবং এই টেস্টোস্টেরন কী হয় জানো? শুক্রাশয় করতে খরিত হয়। টেস্টোস্টেরনটা আমরা প্রত্যেকদিন শুক্রাশয় থেকে খরিত হয়, তাই তো। এবং আমাদের শুক্রাশয়ে খরিত হয়ে প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি, শুক্রাশয়ের আকার আয়তন বৃদ্ধি এগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। তার মানে দেখো টেস্টোস্টেরন যেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই কাজ করছে। কী বললাম? যেখানে উৎপত্তি হয় সেখানেই কাজ করে। এই জন্য টেস্টোস্টেরনকে বলা হচ্ছে লোকাল হরমোন। লোকাল হরমোনকে টেস্টোস্টেরন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট অপশনে হাজির হও। নেক্সট অপশন হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক যা উদ্ভিদের বৃদ্ধি বিকাশকে নিয়ন্ত্রণ করে, তা হলো চারটা অপশন দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট, ম্যাক্রোউপাদান, অপ্রয়োজনীয় উপাদান, ফাইটোহরমোন। দেখো ম্যাক্রোউপাদান, অপ্রয়োজনীয় উপাদান বা সেকেন্ডারি মেটাবোলাইট কোনোটা নেই, কারণ উদ্ভিদ হরমোনের কথা বা উদ্ভিদের বৃদ্ধি বিকাশকে নিয়ন্ত্রণ করবে মানে ওখানে হরমোনের কথা উঠে আসছে, তাই সেটা হবে কি? ফাইটোহরমোন। কী হবে? ফাইটোহরমোন। নেক্সট হচ্ছে কোন উদ্ভিদে প্রথম আবিষ্কৃত হয়েছিল তার নাম বলুন। ঠিক আছে, চারটা অপশন দেখতে পাচ্ছ। কোন উদ্ভিদে অক্সিজেন প্রথম আবিষ্কৃত হচ্ছে? চারটা অপশন, সরিষা, মটর, ওটস, চাল। তোমার কোনটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে? তোমার যেটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে তুমি জানো না, এটা হচ্ছে দেখো ওটস। কী বললাম? রাইট অ্যান্সার হবে ওটস। কেন ওটস হবে না? ওটস হবে এই কারণেই, প্রথম অক্সিজেনটা যখন আবিষ্কার হয়েছিল তখন বিজ্ঞানী ভেন্ট, কী বললাম? বিজ্ঞানী ভেন্ট বা অনেক বেশি লেখা ওয়েন্টও লেখা থাকতে পারে। বিজ্ঞানী ভেন্ট বা বিজ্ঞানী ওয়েন্ট যাই বলো না কেন, ঠিক আছে না, জয় বা এই ওটস কি বলা হচ্ছে আর কি, জয় বা ভুট্টা যেটা আর কি। তো এই উদ্ভিদের মুকুল আবরণী থেকে মুকুল আবরণী থেকে প্রথম অক্সিজেন আবিষ্কার করেছিল 1928 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভেন্ট আবিষ্কার করেছিল জয় বা, এটা অ্যাকচুয়ালি ভুট্টা বলতে ছিল, ভুট্টা বলতে আমরা ওটস কি বুঝি, তো সেখান থেকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, এবং সবথেকে এই উদ্ভিদ হরমোন সম্পর্কে বলেছিল কে জানো? যদি প্রথম উদ্ভিদ হরমোন সম্পর্কে বলে তাহলে সেটা বলেছিল কে? চার্লস ডারউইনের কথাও কিন্তু এখানে উঠে আসছে, যেটা 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন বলেছিল যে উদ্ভিদ হরমোন কী হয় না, উদ্ভিদ হরমোন হচ্ছে রয়েছে বা উদ্ভিদ হরমোনে আমরা কাজ সম্পর্কে জানতে পেরেছি, প্রথম চার্লস ডারউইন এটাকে নিয়ে ব্যক্ত করেছিলেন।
তারপর বলছে দেখো জিব্বেরেলিন যা অঙ্কুর মধ্যে সংশ্লিষ্ট হয় কোন উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। আচ্ছা বলছে জিব্বেরেলিন যা অঙ্কুর মধ্যে সংশ্লিষ্ট হয়, মানে অঙ্কুর বলতে কথাই বলতে একদম মূলের মধ্যে তৈরি হচ্ছে এবং সেটা কোন মাধ্যম উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হবে। জিব্বেরেলিন যদি অঙ্কুর মাধ্যমে তৈরি হয় তাহলে সেটা জাইলেমের মাধ্যমে কী হবে, বিভিন্ন অংশে পরিবাহিত হবে। কার মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। নেক্সট প্রশ্ন চলে আসা, খুব ইজি প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটিকে সংকটকালীন হরমোন বলা হয়? এটা তোমরা প্রত্যেকে পারা উচিত, কারণ এই প্রশ্নটার এইমাত্র নিয়ে আলোচনা হচ্ছিল। অ্যাডিনাইন রয়েছে, গ্লুকাগন রয়েছে, থাইরক্সিন রয়েছে, কারণ এটা আমি বলবো না, তোমরা প্রত্যেকে অ্যান্সারটা নিজেরা করো, ঠিক আছে? এটা আমি বলবো না, তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করো। আচ্ছা তার আগে আমরা জেনে নেব এখানে যেহেতু গ্লুকাগন রয়েছে, তো আমরা গ্লুকাগনের কাজগুলো নিয়ে বলিনি। তোমরা অনেকে যাদের কাছে বই নেই বা যারা ধরো গ্লুকাগনের মেন কাজ যেগুলো পরীক্ষায় দিতে পারে, সেই কয়েকটা মেন টপিক্যাল কাজ আমি বলে দিচ্ছি। সেই মেন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো, যে গ্লুকাগনের কোন কাজগুলো পরীক্ষায় দিতে পারে বা কোনগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা চলো ফটাফট করে খাতা পেন বার করে যারা লিখতে চাইছো যে গ্লুকাগনের কাজগুলো কী কী, ঠিক আছে? চলো আমি বলতে থাকছি, আমরা লিখতে থাকবো। দেখো গ্লুকাগন হচ্ছে সর্বদা আলফা কফতে ঘটিত, আমরা প্রত্যেকে জানি, তাই তো? কোথায় না আলফা কফতে ঘটিত হয়। কার আলফা কফ? না মিশ্রগ্রন্থি অগ্নাশয় আলফা কফতে ঘটিত হয়। এবার এই গ্লুকাগনের একটা কাজ হচ্ছে, ঠিক ইনসুলিন যেই কাজটা করবে সেই ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন। কী বলে? ইনসুলিনের বিপরীত কাজ করে কে? গ্লুকাগন। না গ্লুকাগনের মেন দুটো কাজ তোমরা মনে রাখবে, যে গ্লুকাগন রক্তের শর্করার পরিমাণটাকে বৃদ্ধি করে, কারণ আমরা আগে জেনেছিলাম ইনসুলিন হচ্ছে রক্তের শর্করার পরিমাণ হ্রাস করে আর গ্লুকাগন রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি করে। এছাড়াও রক্তের শর্করার পরিমাণ যখন কমে যায়, আগেরটা ছিল কি নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া, এটা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায়। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় কী করে জানো গ্লুকাগন? গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশিষ্ট করে রক্তে সরবরাহ করে। তাহলে যকৃৎ বা লিভারে যে আমাদের যেটা সঞ্চিত ছিল, লিভারে বা যকৃৎ আমাদের যেটা সঞ্চিত, তোমরা প্রত্যেকে জানো একটা যকৃৎ রয়েছে। এই যকৃতের মধ্যে কি সঞ্চিত আছে? না যকৃতের মধ্যে সঞ্চিত আছে কি? গ্লাইকোজেন। কি সঞ্চিত আছে গো যকৃতের মধ্যে? বলো। গ্লাইকোজেন সঞ্চিত আছে। কি সঞ্চিত? না গ্লাইকোজেন সঞ্চিত আছে। এই গ্লাইকোজেনটাকে ভেঙে ফেলে, কি করে? গ্লাইকোজেনটাকে ভেঙে ফেলে। গ্লাইকোজেনটাকে ভেঙে কি তৈরি করে? না গ্লাইকোজেনটাকে ভেঙে তৈরি করছে হচ্ছে গ্লুকোজ। কি তৈরি করছে? না গ্লুকোজ, ঠিক আছে? এবং এই গ্লুকোজটা যখনই, এবার তাহলে গ্লুকোজ মানে কি? শর্করা। তাহলে গ্লাইকোজেন পদ্ধতিতে যখনই গ্লুকোজটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা কী হবে? শর্করা। তো সেই শর্করাটা কী হয়? না রক্তে চারিদিকে হচ্ছে ছড়িয়ে যায়। কী হয়? রক্তের চারিদিকে হচ্ছে ছড়িয়ে যায়। এবং গ্লুকাগন তাহলে কী হবে? রক্তের শর্করার পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই তো? তারপর কি না গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা প্রোটিন থেকে কী করে? এছাড়াও শর্করা প্রোটিন থেকে কী করে? না গ্লুকোজ তৈরি করে। এর ফলে রক্তে কী হয়? গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণটা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? এবং সংকটকালীন বলা হয় কাকে? তোমরা বলেছো নিশ্চয়ই অ্যাডিনাইন, তাই তো? আমি বলতে বলেছিলাম যে আমি বলবো না, তোমরা বলো। তো বেশিরভাগই অ্যাডিনাইন অ্যান্সার দিয়েছো। কেন অ্যাডিনাইনকে বলা হয়? দেখবে আমাদের যখন খুব ভয় পাই, দেখবে বুক ধুক 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 করছে, কোনো কিছু দেখে ভয় খেয়ে গেছি, ঠিক আছে? তখন কি হয়? অ্যাডিনাইন না এই জরুরি অবস্থায় বা উত্তেজনা চলাকালীন অবস্থায় ঘটিত হয়, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় অ্যাডিনাইনের ভূমিকাটা খুবই কম, কিন্তু যখনই আমাদের খুব রাগ হয়, রাস্তা দিয়ে কেউ একজন পেরিয়ে যাচ্ছে, ব্যাস একটা হ্যান্ডসাম ছেলে দেখে আমাদের কী হলো? বুকটা ধুক ধুক করে এলো। মানে কি? তাকে দেখে আমরা কী করলাম? একটা আনন্দ পাচ্ছি, বেশ দেখতে খুব হ্যান্ডসাম, যদি এটা আমার বয়ফ্রেন্ড হতো, তাই তো? এরকম মনে হয়। তো কিন্তু রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা যে কোনো এই উত্তেজনাকালীন অবস্থায় কী হয়? এই হরমোনের ক্ষরণটা বেড়ে যায়, জন্য অ্যাডিনাইন হচ্ছে সংকটকালীন হরমোন, ঠিক আছে? তারপর বলছে কি কোন হরমোনটি অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? দেখো বলছে অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন? এখানে রয়েছে জিটিএইচ হরমোন, এসিটিএইচ হরমোন। এইটা দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু কর থেকে ঘটিত, আমরা ভালোভাবেই জানি এগুলো প্রত্যেকটা ঘটিত হচ্ছে কর থেকে? না পিটুইটারি গ্রন্থি থেকে। কারণ আমরা পিটুইটারিকে কী গ্রন্থি? প্রভুগ্রন্থি বলে মানি। তাহলে পিটুইটারি থেকে ঘটিত হচ্ছে এই হরমোনগুলো। এবার দেখো অ্যাডিনাল গ্রন্থিকে তাহলে উদ্দীপিত করবে কোন হরমোনটা? এটা তোমরা প্রথমত বলো যে অ্যাডিনাল গ্রন্থিকে কোন হরমোনটা উদ্দীপিত করে বলে তোমাদের মনে হচ্ছে। আচ্ছা শুনে রাখো, না এসিটিএইচের পুরো নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। কী বললাম? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা কী করে জানো? অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কী করে? অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং অ্যাডিনাল গ্রন্থির হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। কি বললাম? তাহলে অ্যাডিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল, সেই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে কি করে? না হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই জন্য হচ্ছে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি এসিটিএইচ। মনে রাখবে। গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিকরণের ফলে সৃষ্টি হয়? গ্রেভস বর্ণিত রোগ, এই কোশ্চেনটার অ্যান্সার
তোমরা আগে বলো যে গ্রেভস বর্ণিত নামটা, প্রত্যেকে তো নামটা শুনেছো যে গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিককরণের ফলে সৃষ্ট হয়। এটা কিন্তু প্রত্যেকেই বলা উচিত, কারণ এই প্রশ্নটা খুব একটা কঠিন না, এটা ইজি প্রশ্ন। 4টা অপশন দেখতে পাচ্ছি, এসিটিজ রয়েছে, ইনসুলিন রয়েছে, থাইরক্সিন রয়েছে এবং গ্লুকাগন রয়েছে। কী রয়েছে? এসিটেজ, ইনসুলিন, থাইরক্সিন, গ্লুকাগন, 4টা অপশন দেখতে পাচ্ছ। দেখো গ্রেভসজনিত রোগ বা এই গ্রেভসজনিত রোগের খুব একটা পরিচিত নাম তোমরা প্রত্যেকে জানো, কী বলতো? গয়টার। কী বললাম? গয়টারটাকে আমরা বলি গ্রেভসজনিত রোগ, ঠিক আছে? এটা অনেকে তো জানতে না, গয়টার রোগ। এই গয়টার হচ্ছে কেন হয় জানো? না থাইরক্সিনের বেশিকরণে, ঠিক আছে? কার কারণে? থাইরক্সিন অধিককরণে। তাহলে থাইরক্সিন অধিককরণে গয়টার বা গ্রেভসজনিত রোগ হয়, ঠিক আছে? এবং এই থাইরক্সিনের কম কারণে শিশুদের কেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়, ঠিক আছে? প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয় এবং গয়টার এলাকায় গলগণ্ড বৃদ্ধি পায়। দেখবে যারা পাহাড়ি এলাকায় বেশি বসবাস করে তাদের গলগণ্ডটা বেশি, কারণ কি বলতো? না এই পাহাড়ি এলাকার মাটিতে না আয়োডিন থাকে না, আয়োডিন থাকে না। এই আয়োডিন না থাকার কারণে থাইরক্সিনের মেন যে প্রধান উপাদান, সেটা থাইরক্সিনের মেন যে প্রধান উপাদান সেটা হচ্ছে আয়োডিন। এই আয়োডিন বিহীন খাদ্যটা গ্রহণ করার জন্যই কিন্তু এই গয়টার হয়, ঠিক আছে? যার ফলে থাইরক্সিন হরমোনটা অত্যাধিক পরিমাণে ক্ষরণ হয়। এসিটেজের বেশিকরণে কোন রোগ হয় বলতো? এসিটেজ বা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনের বেশিকরণে কোন রোগ হয়? না এসিটেজের অধিকরণে মনে রাখবে যে কুশিং বর্ণিত রোগ হয়। কী হয়? কুশিং বর্ণিত রোগ, ঠিক আছে? আর জাইগান্টিজম তো এফটিএসের মানে সোমাটোপিক হরমোনের বেশিকরণে। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটির নাম কি? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটির নাম কি? এই 14 নম্বর প্রশ্নটা তোমাদের প্রত্যেককে দেওয়া থাকলেও তোমরা এটা নিজেরা বলবে, ঠিক আছে? এটা আমি অ্যান্সার বলবো না। চলো আজকের মতো ক্লাসটা এখানে স্টপ করলাম। প্রত্যেক ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফরওয়ার্ড করে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় নোট করে নিও অবশ্যই। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে ফেসবুক প্রোফাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কও কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দেওয়া হলো। চলো ক্লাসটা এখানে স্টপ করে দিলাম।